আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন মঞ্জুর এ চৌধুরী। তিনি সাবেক জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এবং একই সঙ্গে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এরও চেয়ারম্যান। সাম্প্রতিক বিষয় নিয়ে একটু আপনার সাথে কথা বলবো। আমরা আজকেই দেখছি যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত আটক হয়েছেন, তাকে আদালতে প্রডিউস করা হয়েছে। রাশেদ খান মেনন এবং হাসনাত ইনু দুজনকেই আদালতে দেওয়া হয়েছে এবং আবারও রিমান্ডে নেওয়া হয়েছে এবং যথারীতি আদালত চত্বরে যা হয় ডিম জুতা নিক্ষেপ, এভাবে অভিষেক ভাষণটা এভাবেই আহ মানে আচরণ করা হয়েছে তাদের সাথে। তো সেটা না, বিষয়টা হলো যে যে কার্যক্রমগুলি চলছে, যে অভিযানগুলো চলছে, আপনি কি মনে করেন যদি আমরা তুলনা করি 111-এর সঙ্গে দুর্নীতি দমন বিরোধী এবং সন্ত্রাস বিরোধী যে অভিযান যেভাবে আমরা দেখলাম, এখানের চেহারাটা বা চিত্রটা একই রকম কিনা, বা আপনার কাছে কি মনে হচ্ছে যে তাদের এই কার্যক্রমগুলো আসলে ঠিকভাবে যেভাবে প্রত্যাশিত সেভাবে চলছে কিনা? আপনি এই কয়েকদিনের বিশ্লেষণে আপনি কি বলবেন? যদিও সময়টা খুব বেশি হয় নাই, 2 সপ্তাহ 3 সপ্তাহ তো পড়ছে এই সরকারের, নতুন সরকারের, অন্তর্বর্তী সরকারের। তবুও তো আপনার কিছু কিছু বিষয় বলা যায় যে আইন শৃঙ্খলার বিষয়ে এখানে আমি একটা ল্যাক দেখি। আমি একটা উদাহরণ দেই যে গত রাত্রে যে আনসাররা যে সচিবালয়ে আপনার প্রবেশ তাণ্ডব করলো, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত। এইটার এই সচিবালয়, তারপরে আপনার প্রধান উপদেষ্টার বাসভবন এবং বঙ্গভবন, এইসব জায়গা কিন্তু সুরক্ষিত থাকা উচিত, বিশেষ করে এই ক্রিটিক্যাল পিরিয়ডে। বলা হয় কেপিআই ভুক্ত এসব জায়গা। এখন এটা আপনার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হরহর করে যে ঢুকে যাচ্ছে সচিবালয়। সচিবালয় হচ্ছে টোটাল অ্যাডমিনিস্ট্রেশনের কেন্দ্রবিন্দু, নার্ভ সেন্টার। এখানে যদি একটা অরাজক পরিস্থিতি হয়, সৃষ্টি হয়, তাহলে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে একটা অস্থিরতা সৃষ্টি হয়, যেটা একেবারে রুট লেভেল পর্যন্ত চলে যেতে পারে। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে কি, যে এই যে নানাবিধ অপরাধ সংগঠিত হয়েছে, প্রচুর পরিমাণে টাকা পাচার হয়ে গেছে, মানুষজনকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে এই সারা বছর ধরেই, এই গত 10-15 বছর ধরেই এটা হয়েছে। এখন দেখেন যে সেই সবগুলি হয়তো অনেক আগের, তাতে অনেক রকমের তদন্তের প্রয়োজন আছে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে গত 30 দিনে, অর্থাৎ এই যে আমাদের গণ অভ্যুত্থানের সময় ব্যাপকভাবে খুন খারাপি করেছে, পুলিশ করেছে, র্যাব করেছে, এবং আপনার ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে করেছে, যুবলীগ করেছে, ছাত্রলীগ, এরা হত্যা করেছে। এদের কিন্তু ডিজিটাল সিগনেচার হয়ে গেছে। প্রচুর ভিডিও হয়েছে, সেই ভিডিওতে কিন্তু অনেকের ছবি আছে, অনেকে আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে। আমি কয়েকদিন আগে কয়েকবারই বলেছি যে একটা কমিশন করা দরকার ছিল, হাই পাওয়ার কমিশন। তারা যারা এই অপরাধ করেছে, এই জেনোসাইডে অংশ করছে, তাদেরকে চিহ্নিত করে পুলিশকে বলবে যে তুমি এদেরকে প্রসিকিউট করো। এখন হচ্ছে কি, র্যান্ডম মামলা হচ্ছে, 300-400 আসামিকে, লোককে আসামি করে, অভিযুক্ত করে যে মামলা করা হচ্ছে। যেমন ধরুন আপনার সাংবাদিকদের, আমি আর নাম নিচ্ছি না, সাংবাদিকদের, খেলোয়াড়দের বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে। কিন্তু এর ফলে হচ্ছে কি, আসল যারা খুনি, আসল যারা হত্যাকারী, তাদের বিরুদ্ধে অভিযোগগুলি অনেকটা ডাইলিউটেড হয়ে যায়। যারা অভিযোগ করেছে, এই যারা হত্যা করেছে, এবং পুলিশের অনেক ছবি আছে, কিন্তু আমি তো এই পর্যন্ত দেখি নেই কোনো একজন পুলিশের বিরুদ্ধে স্পেসিফিক্যালি মামলা হয়েছে। ফলাও ভাবে মামলা করলে হবে না, এতে প্রতিপক্ষকে, লোকজনকে ভয়ভীতির মধ্যে রাখা যায় এবং একটা বাণিজ্যেরও একটা ব্যবস্থা হয়, আপনার ব্যবস্থা হয়, যেটা আমরা দেখছি। সেই জন্য মামলা হতে হবে স্পেসিফিক। গণমাধ্যম কর্মীদের কথা আপনি বলছিলেন, অনেকের কথা। গণমাধ্যম কর্মীদের অনেকের কথা বলছিলেন যে এইভাবে মামলা হয়েছে। কর্মী যেমন আপনি ধরেন মুন্নি সাহা, সৈয়দ ইশতিয়াক রেজা, তারপরে আপনার ফারজানা রূপা,
তারপরে আপনার শাকিল আহমেদ, এই যে জি, এমনকি সাকিব আল হাসান, এটাও নিয়ে কথা হচ্ছে। আপনার কথা হচ্ছে কি, এদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, আমি বলি না যে এরা নিষ্কলুষ ব্যক্তিত্বের অধিকারী, অপরাধ থাকতে পারে, কিন্তু আমার জানা মতে এরা কোনো হত্যাকাণ্ডে অংশগ্রহণ করার ভেরি আনলাইকলি। যদি থাকে তাহলে স্পেসিফিক্যালি মানে তথ্য উপাত্ত দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত ছিল। কিন্তু এইভাবে গণহারে মামলা করলে একটা ভয় ভীতির সৃষ্টি হয়। আমরা চাই না আগের যে স্বৈরতান্ত্রিক সিস্টেমে যেভাবে গণ মামলা দিয়ে মানুষজনকে হয়রানি করা হয়েছে, এখানে যে 300-400 লোকের কথা বলা হয় অজ্ঞাত, তার ফলে যে কোনো লোককেই কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারে। কিন্তু পুলিশের কাছে এটা তথ্য তো আছে যারা অ্যাকচুয়ালি গুলি করছে, অ্যাকচুয়ালি যারা মেশিন গান ফিট করে, এলএমজি ফিট করে যে প্যারালাল লেভেল ওয়েতে যে গুলি করছে, তাদেরকে কেন এই করা হলো না, তাদের নামে স্পেসিফিক্যালি করা হলো। টাইম লাগবে, টাইম লাগুক, আপনি একটা করে করেন। আপনি এই গণ মামলা করে হোল জিনিসটাকে ডাইলিউট করে দিয়েন না। এখানে অনেক অনেক তরুণের প্রাণ ঝরছে, তাদের সেই যে হত্যা করা হয়েছে, হত্যাকারীর বিচার আমরা চাই সঠিকভাবে। এটার এই ওসিলায় মানুষজনের ভিতরে ভয় ভীতি সৃষ্টি করে, ওই জিনিসটাকে হাস্যকর করে, তখন আপনি সাকিব আল হাসানের নামে আপনি হত্যা মামলা দেন, সবাই ভাববে যে এটা তো একটা ফার্স, কারণ উনি তো তখন টরন্টো ছিলেন, উনি তো দেশে ছিলেন না। এটাই আমার মূল কথা, যে আমরা যেন আবার সেই সেই আয়না ঘর জীবনে ফিরে না যাই, আমরা যেন সেই গণ মামলার জীবনে ফিরে না যাই। আমরা এমনকি এই যে আমি মনে করি যে যখন আদালতে নেওয়া হয়, তাদের আসামিদের প্রতি ঘৃণা আছে, আমি জানি যে প্রচন্ড ঘৃণা আছে মানুষের, তারপরেও দেখতে হবে যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাদেরকে যখন আপনি বিচার নিজের হাতে তুলে নিতে পারেন না, বিচারকের হাতে দিতে হবে, দেখতে হবে যেন বিচারটা সঠিক হয়। বিচারকদের সেইভাবে বলতে হবে যে আগে সেই বিচার ব্যবস্থা নাই, আপনারা এখন সঠিকভাবে বিচার করতে পারবেন, এমপিদের হুমকি, মন্ত্রীদের হুমকি নাই এখন, সুতরাং আপনাদের তো কোনো বাধ্যবাধকতা নাই, এখন সঠিক বিচারটা করুন। আমরা দেখি আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এই বাংলাদেশে। জি, অবশ্যই। আপনি এর পাশাপাশি আপনি সচিবালয়ের কথা বলছিলেন। আমার মনে হয় যে সচিবালয়ের বিষয়টা প্রথম ছাত্ররা যেভাবে ঢুকে গেল, তো সেভাবে ওই পথ অনুসরণ করে আনসাররাও ঢুকে গেল। আমার মনে হয় যে এই শুরুতেই এই যে থানা পুলিশ নিষ্ক্রিয়, এই নিরাপত্তা ব্যবস্থাটা ব্যাপারে একটা যৌথ একটা আয়োজন দরকার ছিল, যে যৌথ বাহিনী, সেটাও কিন্তু ল্যাপস, এটা, যার ফলে আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু জনমনে কিন্তু একটা শঙ্কা যে এখন মানুষের কোনো নিরাপত্তা নেই। কি বলবেন আপনি? প্রথমত পুলিশেরও নিরাপত্তা নাই। পুলিশ যে জনগণের উপরে যেভাবে অত্যাচার, অবিচার এবং খুন খারাপি করেছে, ঘুষ বাণিজ্য করেছে, মানুষ কিন্তু পুলিশকে ভালো, আমরা যদি বলি যে পুলিশ মানুষের জনগণের বন্ধু, এই কথাটা কিন্তু পুলিশকে দিয়ে বলা যাবে না। আমি রিকমেন্ড করেছিলাম যেসব পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে সেসব পুলিশকে আপনি চাকরিচ্যুত করে দেওয়া উচিত এবং তাদের পেনশনও দেওয়া উচিত না। তারা এই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাদের বুকে গুলি করছে। একটা স্বৈর শাসনের আদেশ মানার জন্য কিন্তু তারা বাধ্য ছিল না, অন্যায় আদেশ মানার কথা না তাদের, কিন্তু তারা স্বতঃস্ফূর্ত ভাবে যে এই গুলি গালা চালাচ্ছে, এটার জন্য তাদের জবাবদিহিতা করতে হবে। জনগণ কিন্তু আমরা ছাড়বো না, আমরা চাইবো যেসব পুলিশ, এই আপনি দেখুন আমেরিকাতে কিন্তু অলরেডি সেখানে যে অ্যালায়েন্স ফর বাংলাদেশ বলে একটা অর্গানাইজেশন, তারা কিন্তু লিপিবদ্ধ করছে ভিডিও দেখে কারা কারা এই হত্যাকাণ্ডে, এই জেনোসাইডে জড়িত ছিল। আজকাল ডিজিটাল যুগ, এটাকে অ্যাভয়েড করার, এটাকে আপনার ছাপাই রাখার কোনো উপায় নাই। তাদের কিন্তু কাহিনীগুলো ফুটে উঠবে এবং তাদেরকে প্রসিকিউট করতে হবে। সুতরাং এই ঢালাও মামলার কোনো অবকাশ নাই। যারা যারা অপরাধী খুঁজে বের করুন, আপনারা তাদের বিরুদ্ধে মামলা করুন, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু ঢালাও মামলা করে, ভয় ভীতি সৃষ্টি করে, ঘুষ বাণিজ্য করে, আপনার লেনদেন বাণিজ্য করে, আমি জানি কিছু কিছু ক্ষেত্রে এইভাবে কেস দেওয়া হয়েছে। প্রতিপক্ষ তো ডেফিনেটলি আওয়ামী লীগ ধনী ব্যক্তি, তাদের সাথে একটা লেনদেন
ওকে আমরা তোমার মামলা উঠাই নেবো বা এটা করবো সেটা করবো, এই ধরনের ধান্দাবাজির জন্য তো এই তরুণরা জীবন দেয় নাই। এই তরুণদের যে জীবন দিয়েছে তাদের ছিল একটা বৈষম্যহীন সমাজ, একটা দুর্নীতিমুক্ত সমাজ, একটা ভয় ভীতিহীন সমাজ, যেখানে সবারই বাক স্বাধীনতা থাকবে। এই জন্য তো মুক্তিযুদ্ধ করে আবার আমাদের সেই আর একবার যুদ্ধ করতে হলো। এই যুদ্ধ, এই যে এই যে আমাদের চেষ্টা, এই যে আমাদের ত্যাগ, এটা যেন বৃথা না যায়। বৃথা কোনোভাবেই বৃথা হইতে দেওয়া যাবে না। আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। আবার দেখা যাচ্ছে যে তৃণমূল পর্যায়ে যে পুরনো দখলদাররা চলে যাচ্ছে, নতুন দখলদাররা ঠিক একই কায়দায় আসছে, পুনর্বাসিত হচ্ছে। এটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটু ক্ষোভ আছে যে তাহলে এই পরিবর্তনটা কি কেউ মানে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম একটি ধারণা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। না, এটার তো প্র্যাকটিক্যাল জানা যাচ্ছে। প্র্যাকটিক্যাল কিছু কিছু ক্ষেত্রে দেখছে এই বনানীতে কোনো সময় মুচিদের কাছ থেকে নেওয়া হতো না। মুচিরা এটা সব চাঁদাবাজরাই মুচিদেরকে একটা ছাড় দিত, আমি জানি, আমি জিজ্ঞেস করে দেখছি। কিন্তু বর্তমান চাঁদাবাজরা আসছে বনানীতে, তারা মুচিদেরকেও ছাড় দিচ্ছে না, তাদেরকেও চাঁদা দিতে হচ্ছে। তাহলে এই লাভটা হলো কি? এত ত্যাগ, এত তিতিক্ষা যদি এখন রাস্তায় বসে মুচিরাও যদি চাঁদা দিতে হয়, তাহলে কি হলো? এটা তো আমি মনে করি কি সেই স্পার্ক ক্লাসের মতো, যে আমরা কি হেরে গেলাম কিনা। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনি কি মনে করেন যে কেউ কেউ বলছে যে এখনো স্বৈরাচারের অনেক দোসররা প্রশাসনের এবং বিভিন্ন পর্যায়ে আছে, সেটা কি আসলে নতুন সরকার বুঝতে পারছে না, নাকি নাকি ইচ্ছা করে ছাড় দিচ্ছে? আপনার কাছে কি মনে হয়? বুঝতে না পারা, যদি বুঝতে না পারে তাহলে তো তাদের সরকার গঠন করা ঠিক হয়নি। এক, তারা বুঝতে পেরেছে ঠিকই, কিন্তু হয়তো তাদের সেই সাহসটা নাই। আমি উদাহরণ দেই যে এই যে গত সরকারের যতগুলি সিনিয়র সচিব এবং সচিব আছেন, প্রত্যেকেই অলমোস্ট দুই একজন বাদে, দুই একজন সবাই কিন্তু দুর্নীতিবাজ এবং তারা স্বৈরতন্ত্রের সহযোগী। তারাই কিন্তু এই স্বৈরতন্ত্রকে টিকিয়ে রেখেছে তাদের মেধা দিয়ে, চালাকি বুদ্ধি দিয়ে, এবং সাথে সাথে তারা শত শত টাকা কামিয়ে নিয়েছেন। আর একটা উদাহরণ দিই, আমি একসময় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলাম। এই নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত ছিল, সংযুক্ত ছিল। সেইখানে আমরা অনেক জায়গায় নদ নদী উদ্ধারে গেছি। একটা উদাহরণ দেই যে কর্ণফুলী নদী, যে কর্ণফুলী নদীতে এখানে একটা কর্ণফুলী ড্রাই ডক নামে একটা ড্রাই ডক প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু আমরা সকল কাগজপত্র, স্যাটেলাইট ইমেজ দেখে নিশ্চিত হলাম যে এই ড্রাই ডকটা ফোরশোর এবং কর্ণফুলী নদীর জমি নিয়ে নদীর ভিতরে এটা প্রতিষ্ঠা করা হয়েছে, এটাকে উচ্ছেদ করতে হবে। আমরা অর্ডার দিলাম নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে, আমি নিজে মিটিং করে লিখিতভাবে চট্টগ্রাম ডিসিকে অর্ডার দিলাম, সে কিন্তু উচ্ছেদ করলো না। দ্বিতীয়বার আমি যে অর্ডার দিলাম মিটিং করে লিখিতভাবে, করলো না। কারণ অঞ্চল সচিব মুস্তফা কামাল, সিনিয়র সচিব মুস্তফা কামাল, তারপরে আপনার চট্টগ্রাম পোর্টের তৎকালীন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহজাহান সাহেব, এরা, তারপর খালিদ মাহমুদ চৌধুরী, উনি তো এখন পলাতক আছেন, এরা মিলে ওইটাকে বৈধতা দিল। বৈধতা দিল কি সবাই বুঝতে পারে। এখন দেখা যাচ্ছে যে মুস্তফা কামাল এখনো সেই সচিব, এখনো সে নদী রক্ষার কথা বলে। নদী বিক্রি করে পালাই গেছিল, আবার আসছে। সেই লোক যদি আবার নদী রক্ষার কথা বলে, হাক ডাক ছাড়ে, তাহলে সবকিছু তো ভণ্ডুল হয়ে গেছে। আমাদের যে এই যে দেখ, এই যে কথা বলা, এগুলো বৃথা গেছে। আমার মনে আছে যে আপনি এই যে দীপুমনির সেই চাঁদপুরের যে বালু উত্তোলনের ব্যাপারে আপনি প্রতিবাদ করছিলেন। শুধু আমি না, আমি তো সেখানে গেছি, সেখানে যে ডিসি ছিলেন খান মজলিস, এডিসি ছিলেন দাউদ, তারপরে ফিশারিজ এক্সপার্ট ছিলেন ডক্টর হারুন, সাথে সাথে তাদের কিন্তু বদলি করে দেওয়া হয়েছে একেবারে পানিশমেন্ট পোস্ট। আর দাউদাদা চৌধুরীকে ওএসডি করা হয়েছিল, প্রমোশন বঞ্চিত করা হয়েছিল। প্রজাতন্ত্রের এইসব কর্মকর্তারা যারা আপনার রাষ্ট্রের সম্পত্তি, জনগণের সম্পত্তি রক্ষার জন্য সাহসী উদ্যোগ নেন, তাদেরকে পুরস্কৃত করার পরিবর্তে তিরস্কৃত করা হয়েছে। আর আবার তো কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তা নিয়ে আমি খুব একটা বিচলিত নই। কিন্তু
এই যে ক্যারিয়ার, যারা প্রফেশনালস, তাদের ক্যারিয়ারে একটা ছেদ পড়ছে। এই যে দেখেন কারা করছে, এই যে মুস্তফা কামাল তখন সচিব ছিল, সিনিয়র সচিব, উনি ঠেকাতে পারতেন। উনি বরং, যার দায়িত্ব হচ্ছে এই নদ নদী রাষ্ট্রের সম্পত্তি রক্ষা করা, তিনি ভক্ষক হয়েছেন। ভক্ষক হয়ে পালায় যে আবার আসছেন। এখন যদি এই বর্তমান এই সরকার এই সব দুর্নীতিবাজদেরকে যদি প্রশ্রয় দেয়, তাদেরকে রাখে, তাহলে কোনোভাবেই কিন্তু আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। এমন সব অফিসার আছে যারা আপনার মেধাবী অফিসার, তাদেরকে নানাবিধ তকমা দিয়ে তাদেরকে সিনিয়র সেক্রেটারি হিসেবে রেখে দিচ্ছে, ডেপুটি সেক্রেটারি হিসেবে রেখে দিচ্ছে। তারা এখন প্রমোশন পেয়েছেন 131 জন বঞ্চিত। আমি মনে করি কি এদেরকে নেতৃত্ব দেওয়া উচিত এই প্রশাসনের। আর যতগুলি সিনিয়র সচিব ছিল এই স্বৈরতন্ত্রের দোসর, তাদেরকে এক কলমের খোঁচায় কিন্তু তাদেরকে আপনার ওয়েসডি করে দেওয়া যায়, চাকরিচ্যুত করে দেওয়া যায়, এবং দুদক দিয়ে তাদের প্রত্যেকের সম্পত্তির হিসাব নেওয়া দরকার। এক সচিবের বাসায় কয়েকশো কোটি টাকা পাওয়া গেছে, এবং শোনা গেছে সচিবদের কয়েকশো কোটি টাকা ছিল ট্রাকে করে সচিবদের টাকা যায় টাকা। তাহলে এই দেশের এই জনগণের হার্ড আর্ন মানি, আপনি মিডল ইস্টে যে কি কঠিন কাজ করে, মালয়েশিয়ায় কি কঠিন করে, ইটালিতে বলেন, এরা তো বসে থাকে না, 1 মিনিট বসে থাকে না, ইউএসএ তে কাজ করে টাকা পাঠায়, সেই টাকা এরা পাচার করে দিয়ে ইউএসএ বলেন, ইউকে বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, বিশাল বিশাল বাড়ি ঘর কিনে বসে আছে। কি মানে, আবার এখানেও তারা পাওয়ারে আছে। তাদেরকে আমি ডিমান্ড করি, আমি চিফ অ্যাডভাইজার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি, আপনার এই উচ্চ লেভেলের যেসব অফিসার, অর্থাৎ সচিব বা এই সিনিয়র সচিব, এই পর্যায়ে যত সব অফিসার সচিব আছেন মাসুদ বিন মোমেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন এখন। মাসুদ বিন মোমেনের সম্বন্ধে আমি খুব একটা জানি না, উনি কতটুক এই সরকারের আপনি করেছেন। উনি তো নির্বাচনের দ্বাদশ নির্বাচনের আগে দিল্লিতে কূটনীতিকদের একটা সভা ডাকা হয়েছিল, সেখানে মাসুদ বিন মোমেন যে অংশ নিয়েছিল ভারতীয় কর্মকর্তাদেরকে নিয়ে, সেখানে ব্রিফ করছিল যে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে এটা সঠিক ধারায় হচ্ছে। কেননা বাংলাদেশে যেহেতু সব কূটনীতিক মিশন নেই, ওই দিল্লিতে মিনিমাম 100টা কূটনীতিকদেরকে জড়ো করে একটা ব্রিফিং হয়েছিল, যেখানে মূল উদ্যোক্তাই ছিলেন এই মাসুদ বিন মোমেন। সে কিভাবে, যাই হোক, তাকে রিপ্লেস করা হচ্ছে, একটা ভালো একটা দিক হচ্ছে যে সে তার পরিবর্তে আরেকজন আসতেছেন বলে আমরা জানি, কিন্তু অন্যান্য মন্ত্রণালয় আমরা জানি না যে তাদের অবস্থাটা কি হচ্ছে। এদেরকে রিপ্লেস করে দেওয়া দরকার ইমিডিয়েটলি, তা না হলে আপনার রাষ্ট্র একটা শূন্যতা তৈরি হয়েছে। এটা একটা হয়তো যে 15 বছরে যেহেতু আছে, যেমন এখন বিশ্ববিদ্যালয়ের অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ খালি হয়ে গেছে, সেইগুলো পূরণ করার মতন উপযুক্ত লোকও পাচ্ছে না, কেননা কাকে দিবে, কত 15টা বছরের পিছনে পড়ে গেছে অনেকে। এটা একটা হয়তো একটা সংকট, একটা আমাদের সব ইনস্টিটিউশন গুলি তো রুইন হয়ে গেছে। এটা করা, রিবিল্ড করতে হবে, এটা একটা ডন্টিং টাস্ক বিফোর দিস নিউ গভর্নমেন্ট, কিন্তু করতে হবে। আমাদের এই বাংলাদেশকে হবে বাঁচাতে হলে ভালো লোক আনতে হবে, যারা আপনার এই বঞ্চিত হয়েছেন কি কারণে। কেউ বলে যে তারা হয়তো অন্য কোনো কারণে বঞ্চিত হয়েছে। এই গত সরকারের আমলে তারাই বঞ্চিত হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, যারা সৎ পথে কাজ করতে গেছে, নিয়ম মেনে কাজ করতে গেছে, তারা হয় একেবারে সাইডলাইন হয়ে গেছে, তা না হলে একেবারে আউটরাইট বাদ হয়ে গেছে। এখন এগুলি তো বিবেচনায় নিতে হবে। এইসব ফ্যাক্টর তো জানা আছে আমাদের যে মহোদয়গণ আছেন। জি জি, অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন সাবেক নদী কমিশনের চেয়ারম্যান মঞ্জুরে চৌধুরীর খুবই একেবারে সময় উপযোগী বিশ্লেষণ। আমাদের এই আলোচনা আশা করি দর্শক আগামীতেও আমরা অব্যাহত রাখবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।